তো এই তাপ সঞ্চালন চ্যাপ্টারে মূলত আমরা যেটা পড়বো সেটা আমি ডিসকাস করলাম। এবার আমরা সেই ব্যাপারগুলোকে একটু জানি কিরকম ব্যাপার করবো। তো মূলত আমরা দেখেছি যখন যদি দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে তাহলে কি হয়, উষ্ণতর বস্তু থেকে তাপ শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়, এটা হয়। আবার এটাও হয় যদি একই বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলেও সেই বস্তুর মধ্যেই উষ্ণতর অংশ থেকে নিম্নতর মানে নিম্ন উষ্ণযুক্ত অংশের দিকে তাপটা প্রবাহিত হয়। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? আমাকে কেউ একজন বলো যে এই যে তাপ চলাচল করবে এর তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে পরিবহন, কন্ডাকশন, একটা হচ্ছে পরিচালন, কনভেকশন, আর একটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। তাহলে এবার আমরা ওয়ান বাই ওয়ান এই তিনটে প্রসেসকে জানবো। এই তিনটে প্রসেস জানলে এই চ্যাপ্টারটা শেষ, আর এই চ্যাপ্টারের মধ্যে তেমন কিছু নেই। এখান থেকে শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে কিছু শর্ট কোশ্চেন আসবে, এটা কোন কিছুর জন্য হয় না, ওটা কিছুর জন্য হয়, এটা ওই জাতীয় জিনিসগুলো কিছু কিছু ঘুরিয়ে ফিরে আসবে। তাহলে প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে যে পরিবহন কাকে বলা হয়। পরিবহনটা কি পদ্ধতি? পরিবহনটা কি না, যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হবে। এটা তো খুব জেনারেল ঘটনা যে উষ্ণতর অংশ থেকে শীতলতর হবে, কিন্তু এখানে এই যে কিন্তু দিয়ে বলছে এটাই হচ্ছে পরিবহন পদ্ধতি। কি সেটা? কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করবে না, ঠিক আছে? তখন এই যে পদ্ধতিতে হবে সেটাকে বলা হচ্ছে কি পরিবহন পদ্ধতি। এই পরিবহন পদ্ধতি মূলত কোথায় দেখা যায়? কঠিন পদার্থে। ওই জন্য বলেছে সাধারণত কঠিন পদার্থে তাপ সঞ্চালন পরিবহন পদ্ধতিতে হয়, ঠিক আছে? এবং এখানে বলেছে যে একটি লোহার দণ্ডকে দণ্ডের এক প্রান্তে হাত দিয়ে ধরে অন্য প্রান্তকে আগুনের মধ্যে রাখলে কিছুক্ষণ পরে দেখা যাবে গরমের জন্য দণ্ডটি আর হাতে ধরে রাখা যাচ্ছে না। এর কারণ কি না, এর কারণ হচ্ছে আগুনে রাখা অন্য প্রান্ত থেকে দণ্ডটির মধ্য দিয়ে অপর প্রান্তে তাপ পরিবহন পদ্ধতির মাধ্যমে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা পরিবহন। এই পরিবহনে কি হলো, যে পদার্থে যে ধরো এইখানটা আমি হিট দিচ্ছি, এখান থেকে এইখানকার কি করলো, এখানকার অণুগুলো এই অণুকে গরম করলো, এর গতিশক্তি বৃদ্ধি করলো, এর গতিশক্তি এরমভাবে বৃদ্ধি, যে যেখানে আছে সেখানেই থাকলো, পাশাপাশি অণুগুলোকে বৃদ্ধি করতে 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 তাপ এইভাবে আস্তে আস্তে দিক থেকে এদিকে চলে এলো। তবে এখান থেকে এই প্রান্ত থেকে তাপ ওই প্রান্তে চলে গেল, কিন্তু পদার্থের কণাগুলোর কোনো পরিবহন হলো না। সেটাকে বলা হচ্ছে কি পরিবহন। মানে কি হলো না, কণাগুলির অবস্থানের কোনো পরিবর্তন ঘটলো না। এবার আসছে পরিচালন। পরিচালন পদ্ধতি কি? এটাও তাই। এখানে হচ্ছে যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর তাপাঙ্কে প্রবাহিত হয়, একই জিনিস, কিন্তু এখানে কি না, যে পদ্ধতিতে অণুগুলি এখানে যেমন অণুগুলি স্থান পরিবর্তন করছিল না, এখানে আমি স্থানটা পরিবর্তন করবো। এখানে কি হবে না, যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায় তাকে পরিচালন বলা হয়। যেমন তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়। যেমন দেখবে আমরা যখন উনুনে জল গরম করতে দিই তখন কি ঘটনা ঘটে এখানে যদি জল থাকে, যদি ইনিশিয়ালি যখন আমরা হিটটা দিই তখন দেখবো জলের উপরের অংশ যদি আমরা হাত দিই দেখবো জলটা মোটামুটি ঠান্ডা, কিন্তু যদি হাত থেকে আরেকটু নিচের দিকে নিয়ে যাই দেখবো গরম। তার মানে কি না, নিচের অংশটা আস্তে আস্তে গরম হয়েছে। এরপর কি হয়, এই অংশের যে গরম পার্টিকেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে উপর দিকে উঠে আসে, আর শীতলগুলো নিচের দিকে নেমে যায়। কেন নেমে যায় না, যখন এটা গরম হলে কি হয়, আয়তনে বৃদ্ধি পায়। তাহলে কি হবে, সে আয়তনে বৃদ্ধি পেলে সেটা কি হবে, হালকা হয়ে যায়, ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে গেলে হালকা হয়ে যায়, হালকা হলে উপর দিকে উঠে যায়। আর শীতলটা যখন কি হবে, অপেক্ষাকৃত ভারী হয়ে যায়, তারপরে কি নিচের দিকে নেমে আসে। অর্থাৎ এর মধ্যে একটা পরিচলন স্রোত দেখা যায়, অর্থাৎ এই নিচের দিকে নামে উপর দিকে ওঠে, গরমগুলো উপর দিকে উঠে শীতলগুলো নিচের দিকে নামে। এই পরিচলন স্রোতটা কতক্ষণ বজায় থাকবে? যতক্ষণ না এন্টায়ার তরলটা একটা সম উষ্ণতায় আসছে ততক্ষণ এই পরিচলন স্রোতটা বজায় থাকবে, ঠিক আছে? এখানে বলেছে ওই জন্য যে সাধারণত তরল ও গ্যাসীয় পদার্থের পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। একটি পাত্রে কিছু তরল নিয়ে নিচের দিকে তাপ দিলে উপরের অংশে মুখ্যত পরিচালন পদ্ধতিতে উত্তপ্ত হয়। তাহলে কঠিন পদার্থকে আমরা জানলাম, কঠিন পদার্থ মূলত উত্তপ্ত হয় কিভাবে? কঠিন পদার্থে তাপ পরিবাহিত হয় পরিবহন পদ্ধতিতে। আর তরল এবং গ্যাসীয় পদার্থে কিভাবে হয়? পরিচালন পদ্ধতিতে। তাহলে বিকিরণ পদ্ধতিটা কি? বিকিরণ পদ্ধতিতে বলছে যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই
মানে কি, এখানে দেখো, এখানে একটা জড় মাধ্যম ছিল, কঠিন মাধ্যম, কঠিন পদার্থের অণুগুলো ছিল এই জড় মাধ্যমের মাধ্যমে যাচ্ছিল। এখানেও একটা জড় মাধ্যম ছিল, তরল বা গ্যাস একটা মাধ্যম ছিল, আইদার তরল অথবা গ্যাস একটা মাধ্যম ছিল। কিন্তু বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যম লাগবে না, শূন্য স্থান দিয়ে একদম আসবে। জড় মাধ্যম কিংবা যদি জড় মাধ্যম থেকেও থাকে, তাহলে তাকে উত্তপ্ত না করেই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে। কিন্তু এখানে তাকে উত্তপ্ত না করে কথাটা একদম ট্রু নয়। উত্তপ্ত করতে পারে কখন, যদি তার সেই যে তাপটা বিকিরণ করবে তাকে যদি বাধা দেয় তাহলে সে উত্তপ্ত করবে, যদি বাধা না দেয়, স্বচ্ছ হয়, তাহলে তাকে আর, মানে স্বচ্ছ মানে আলোর জন্য স্বচ্ছ না, তাপের জন্য স্বচ্ছ হয়, তাপীয় স্বচ্ছ হয়, তখন তাকে কি করবে, তখন তাকে কিন্তু উত্তপ্ত করবে না। বা এক কথা আমরা এটাও বলতে পারি যে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয়ে তাকে বিকিরণ বলা হয়। ঠিক আছে, এবং এই বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে, যে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে, বিকিরণ, পরিবহন, পরিচলন, নিম্নের কোনোটাই নয়। তখন কিন্তু এই বিকিরণ কথাটা যাবে। কারণ কি, আমরা এটা এখন বুঝতে পারছি সূর্য আর পৃথিবীর মধ্যে আছে মহাকাশ, অর্থাৎ সেখানে কি হয়েছে না, সেখানে কোনো মাধ্যম নেই, মহাকাশে কোনো মাধ্যম নেই, বায়ু বায়ু মানে মাধ্যম, মানে আমি এখানে বায়ু মানে গ্যাসীয় পদার্থ নেই, তাহলে সেখানে পরিচলন পদ্ধতি হবে না, পরিবহন তো হবেই না, কারণ পরিবহন ক্ষেত্রে তাহলে সূর্যের সঙ্গে আমাদের একটা কঠিন মাধ্যমে দিয়ে যোগাযোগ থাকতে হতো, কোনো রড বা এই জাতীয় কোনো জিনিস একটা স্ট্রিক্টলি বাঁধা থাকতে হতো, তবে পরিবহন পদ্ধতি হতো। আর পরিচালন পদ্ধতি একদমই হবে না। পরিচালন পদ্ধতি শুধু ওটার জন্যই নয়, পরিচালন পদ্ধতি কিন্তু যদি কোনো জায়গায় মহাকর্ষ নাও থাকে, তাহলেও কিন্তু পরিচালন পদ্ধতিতে কি হবে না, না তাপের পরিবহনটা হবে না, মানে তাপ সঞ্চালন হবে না, পরিবহন না, তাপ সঞ্চালন হবে না। মহাকর্ষ না থাকলে হবে না। কেন মহাকর্ষ না থাকলে হবে না, না এখানে আমি বললাম যে ওজনে ভারী হয়ে যায়, এই কণাটি যখন হয় তখন গরম হলে কি হবে, ঘনত্ব কমে গিয়ে ওজনে হালকা হয়ে যায়, ওজনে হালকা হয়ে গেল আর নিচেরটা ওখানটা এটা ভারী হয়ে গেল, তাহলে নিচে চলে এলো। তাহলে এই যে হালকা ভারীর জন্য আসছে, যদি এখানে জি না থাকে তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ভর থাকলেও এই জি যদি জিরো হয় তাহলে ওয়েটের তো পার্থক্য হবে না। তাহলে এখানে গরম করারও যা ওয়েট আর ওই কণারও ওয়েট, দুটোরই ওয়েট হয়ে গেল শূন্য। তাহলে ওয়েটের যদি পার্থক্য না করতে পারে, তাহলে কে নিচে যাবে কে উপরে আসবে ঠিক করতে পারবে না। অর্থাৎ কোনো জায়গায় যদি অভিকর্ষ বল না থাকে, তাহলে সেখানে কিন্তু আমাদের এই পরিচালন পদ্ধতিটাও কাজ করবে না। ঠিক আছে, তাহলে আশা করি পরিবহন, পরিচালন, বিকিরণ তিনটি পদ্ধতি বোঝা গেল। এবার আমরা দেখব ওয়ান বাই ওয়ান এই তিনটি পদ্ধতির মধ্যে পার্থক্য কি। আর আজকের পুরো এন্টায়ার যে চ্যাপ্টারটা, সেটা মূলত আমাদের এই বিকিরণের উপর মূলত ফোকাস থাকবে। বিকিরণ, পরিবহন, পরিচালনটা খুব ইজি, ওটা নিয়ে অতটা চাপ থাকবে না, কিন্তু বিকিরণটা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। তো সেগুলো আমি ওয়ান বাই ওয়ান পয়েন্ট আউট করে দেবো। তার মধ্যে একটা পয়েন্ট আউট করে দিলাম, সেটা হচ্ছে যে এই বিকিরণ পদ্ধতি থেকে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। দেখি তো এটাকে, এবার দেখি আমরা এই তিনটে পদ্ধতির মধ্যে কি পার্থক্য। তাহলে প্রথমে দেখলাম পরিবহন ও পরিচালন, এই দুটো পদ্ধতির জন্য কি দরকার, কোনো একটা মাধ্যমের প্রয়োজন, কোনো একটা জড় মাধ্যমের প্রয়োজন। কিন্তু বিকিরণের জন্য কি কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই। এই পদ্ধতি কি হলো, মাধ্যম ছাড়াও তাপ সঞ্চালিত হতে পারলো। এটা হচ্ছে ফার্স্ট পার্থক্য। ঠিক আছে, তারপরে এবার দেখি সেকেন্ড পার্থক্য কি আছে। সেকেন্ড পার্থক্য বলছে না, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের অণুগুলির কি হয়, কোনো স্থানচ্যুত ঘটে না। আমরা অলরেডি পড়লাম যে পরিবহনের সময় কোনো স্থানচ্যুত হবে না, মানে কণার অণুগুলো ওখানেই থাকবে। কিন্তু পরিচালন পদ্ধতিতে কি হবে, স্থানগুলো পরিবর্তনের সাহায্যেই একমাত্র তাপের সঞ্চালন হয়। আর বিকিরণ পদ্ধতিতে এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু বিকিরণ পদ্ধতিতে এরকম কোনো ব্যাপার নেই। কারণ কি না, কারণ হচ্ছে যেহেতু তাপ সঞ্চালনের কোনো জড় মাধ্যমের প্রয়োজন নেই না, তাই এখানে অণুগুলো স্থান পরিবর্তন বা না পরিবর্তন করা না করা এরকম কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, এবার হচ্ছে তিন নম্বর কি না, পরিবহন পরিচালন পদ্ধতি কিন্তু হচ্ছে একটু মন্থর, রাদার দ্যান কি বিকিরণ। তাহলে এখানে এটাও আসতে পারে যে নিম্নের মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন দ্রুত হয়, পরিবহন, পরিচালন, বিকিরণ তিনটেই সমান, বা এরকম একটা অন্য কোনো একটা অপশন দিতে হবে। তখন তোমাদের মধ্যে প্রশ্ন যেটা হবে বিকিরণ পদ্ধতি। যদি এরকম খুব ইজি প্রশ্ন আসবে না, তবু এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় সহজ হলেও আসতে পারে। এবার দেখা যাক এবার কি বলছে, এবার বলছে পরিবহন ও পরিচালন পদ্ধতিতে
তাপ সোজা বা বাঁকা যে কোনো পথেই চলতে পারে। কিন্তু বিকিরণ পদ্ধতিতে কি হবে, তাপ সর্বদা সরল রেখায় চলবে। মানে আলো যেমন সর্বদা সরল রেখায় চলে, আলোর রেক্টিলিনিয়ার মোশন বা সরল রেখ গতি, সরল রেখা প্রবাহ হয়। আলোর যেমন আলোর কারণে হয় না, আলোটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরণও একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই জন্যে বিকিরণ পদ্ধতিতে যে তাপটা আসবে সেটা অবশ্যই কি হবে, সবসময় সরল রেখায় আসবে, মানে রেক্টিলিনিয়ার মোশন বলা হচ্ছে। আর পরিবহন পরিচালন পদ্ধতিতে যেমন তুমি এঁকে মেঁকে থাকবে তেমন এঁকে মেঁকে এটা হবে। আর 5 নম্বর কি, পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপ যে মাধ্যমকে অবলম্বন করে চলে তাকে উত্তপ্ত করে। আর বিকিরণের পদ্ধতিতে কি হয়, মূলত সেই মাধ্যমকে উত্তপ্ত করে না। যেমন দেখবে এখানে যখন পরিবহন পদ্ধতি হয়েছিল, তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, মানে তাপটা এইখান থেকে এইখানে আসছে, ঠিক আছে, তাহলে এইখান থেকে এর মধ্যে যে মাধ্যমটা আছে, লোহা বা অন্য কোনো ধাতু যদি ব্যবহার করি, তাহলে এন্টায়ার মাধ্যমটাকে কি করছে, সে উত্তপ্ত করছে। আর একইভাবে জলের যে পুরো জলের মাধ্যম, মানে তাপটা এই উপর থেকে নিচে আসছে বা নিচে থেকে উপরে যাচ্ছে, এটা কি করছে, এই পুরো জল মাধ্যমটাকে কি করছে, ও উত্তপ্ত করছে। whereas সূর্য থেকে যে তাপগুলো যখন আসছে তখন তখন কি হচ্ছে না, এর মাধ্যমে যে শূন্য মাধ্যমটা আছে, সেই শূন্য মানে মহাকাশে যে শূন্য মাধ্যমটা আছে, সেই মাধ্যমটাকে তো মানে মাধ্যম নেই বলা যেতে পারে, মানে এখানে কোনো কিছুকে কি উত্তপ্ত কিন্তু করছে না, ডাইরেক্ট এসে পৃথিবী পৃষ্ঠকে সে উত্তপ্ত করছে। ঠিক আছে, কেন পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে না, এখানে তাহলে প্রশ্ন আসতে পারত যে বিকিরণ পদ্ধতিতে যদি, এখানে বলা হয়েছে যে বিকিরণ পদ্ধতিতে যে মাধ্যমে কোনো মাধ্যম দিয়ে আসে, সেই মানে বিকিরণ পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত করে না, এটা তো কোনো মাধ্যম লাগেই না, তাহলে মাধ্যমকে উত্তপ্ত করে না যদি বলে, তাহলে বিকিরণ পদ্ধতিতে তাপ এসে সূর্যকে কিভাবে উত্তপ্ত করে ফেলছে, সরি পৃথিবীকে কিভাবে উত্তপ্ত করে ফেলছে। বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত করার কথা নয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ কি করে উত্তপ্ত হয়ে যাচ্ছে। সেটার জন্য অ্যান্সার যেটা আমি একটু আগে বললাম, যে বিকিরণ পদ্ধতিতে সেটাকেই উত্তপ্ত করবে যেখানে তার তরঙ্গটা বাধা পাবে, আর যে এর তরঙ্গটাকে বাধা দেবে না তাকে কিন্তু উত্তপ্ত করবে না। আমাদের পৃথিবী পৃষ্ঠ মানে মাটি এই তরঙ্গটাকে বাধা সৃষ্টি করছে বলেই এটাকে কি করে উত্তপ্ত করছে। মাঝখানে যে বস্তু যারা কোনোদিন কোনো মাধ্যমটাকে এই তরঙ্গটাকে বাধা সৃষ্টি করবে না তাদেরকে উত্তপ্ত করবে না। আমরা এবার দেখে নেবো কি কি পদার্থ আছে যেগুলো এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে বাধা সৃষ্টি করতে পারে, কি কি আছে করতে পারে না। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। বা অনেক সময় দেখা যেতে পারে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে, সেই তার থেকে যদি বড় তরঙ্গ দৈর্ঘ্য হয়, তার থেকে যদি ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয়, তার থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হলে দেখা গেল সেটাকে আটকে দিচ্ছে, কিন্তু এই ছোট তরঙ্গটাকে আটকাতে পারছে না। সেরকম ব্যাপারগুলো আমরা কিন্তু এরপর আলোচনার মধ্যে আনবো। এবার দেখো বলছে এই যে তিনটে পদ্ধতি আমরা পড়লাম এবং এই তিনটে পদ্ধতির মধ্যে পার্থক্য আমরা দেখলাম। তো এবার আমরা শুধুমাত্র পরিবহনটাকে একটুখানি ইন ডিটেলস একটা দেখে নিই, কিরকম এর মাধ্যমে কিভাবে উত্তপ্ত হয় মাধ্যমটা, কিভাবে হয় না সেটা আমরা দেখে নিই। কিভাবে উত্তপ্ত হয় মাধ্যমটা সেটা দেখি। কি বলছে না, আমরা অলরেডি আগের চ্যাপ্টার পদার্থের গতিতত্ত্ব থেকে পড়েছি, গতিতত্ত্ব পড়েছি। সেই গতিতত্ত্ব থেকে কিন্তু আমরা এই পরিবহন প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে পারি। কিরকম ভাবে ব্যাখ্যা করতে পারি না, কোনো কঠিন বস্তুর যে অংশে তাপ দেওয়া হয় সেখানকার অণুগুলো কি হয়, সেখানকার অণুগুলোর কম্পন বেড়ে যায়। কম্পন বেড়ে যাওয়া মানে কি হবে, কম্পন বেড়ে যাওয়া মানে সেখানকার সেই অণুগুলোর গতিশক্তি বাড়বে। সেই অণুগুলোর গতিশক্তি বাড়া মানে কি, সেই অণুগুলির গতিশক্তি বাড়া মানে সেখানে কি হবে না, তারা হিটেড হবে। কারণ আমরা আগে বলেছি যে যদি কোনো অণুর গতিশক্তি বাড়ে তাহলে সেগুলো কি হয়, উত্তপ্ত হয়। তাহলে কি বলেছে, অণুগুলি তাদের যখন উত্তপ্ত কম্পন বাড়ে তখন কি হবে না, অণুগুলি তাদের সাম্যাবস্থার মধ্যে চারপাশে বেশি বিস্তর নিয়ে কাঁপতে থাকবে। বিস্তরটা কি সেটা আমরা যখন পরের দিন কম্পন চ্যাপ্টার পড়বো সেখানে আমরা দেখবো বিস্তারটা কি। বিস্তার মানে একটা বস্তু যখন কম্পমান হয় বা সরল দোলগতিতে দুলতে থাকে, যেমন ধরো আমি একটা দোলক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরো এখান থেকে একটা দোলক আছে, তাহলে এই দোলকটা এখান থেকে এতখানি গেল, এখান থেকে এদিকে গেল, এই যে দুলতে থাকলো এইখান থেকে সর্বোচ্চ যতটা যেতে পারলো, আবার একইভাবে সেই একই ডিস্টেন্সের দিক থেকে এদিকেও যাবে, এইটাকে বলা হচ্ছে তার বিস্তার বা অ্যাম্পলিচিউড। মানে তার কম্পনরত অবস্থায় সর্বোচ্চ যতটা পথ সে অতিক্রম করছে, এইটাকে বলা হচ্ছে তার বিস্তার। এটা আমরা সবিস্তারে তরঙ্গ চ্যাপ্টারে পড়বো। এবার দেখি কি বলছে না, তার বিস্তার নিয়ে কাঁপতে থাকবে ফলে কি হবে, পাশের অণুগুলোর সঙ্গে কি হবে, সংঘর্ষ বাঁধবে।
এবং এই সংঘর্ষের জন্য কি হবে, কম্পনজনিত কারণে তাদের গতিশক্তির কিছু অংশ পাশের অণুগুলোকে তারা দিয়ে দেবে। এই গতিশক্তি বৃদ্ধি পাবে মানে উষ্ণতা তাকে কিছুটা দিয়ে দেবে। একইভাবে তার পাশের অণুগুলোকেও একইভাবে গতিশক্তি বা গতিশক্তি মানেই হচ্ছে তাপ শক্তি এক প্রকার, কারণ অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে তাপ শক্তি বৃদ্ধি পাওয়া। সেই তাপ শক্তিটা কিভাবে, এইভাবে 1/1 সঞ্চালিত হবে। এইভাবে ওই জন্য বলেছে এইভাবে তাপজনিত গতিশক্তি বা তাপ এক অণু থেকে অন্য অণুতে অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়, কিন্তু অণুগুলি কোনো স্থানচ্যুতি ঘটছে না। স্পষ্টটি কি হবে, এই জন্য তাপের জড় মাধ্যমের প্রয়োজন হয়। মানে কিরকম হবে, এরকম যদি একটা অণু থাকে এখানকার কোণগুলো এখানেই কি কম্পন শুরু করে দিল, এখানটা এখানেই কম্পন শুরু করলো, এটা এখানেই কম্পন শুরু করলো, তাহলে এ যখন কাঁপতে আরম্ভ করলো এর পাশে অণুটাকেও কাঁপাতে শুরু করলো, তাহলে এর যেমন গতিশক্তি বৃদ্ধি পেলো, এর গতিশক্তির জন্য এটাও বৃদ্ধি পেলো, এটাও বৃদ্ধি পেলো। গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানেই তো তাপ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ এর গতির জন্য এর গতি লাভ পাওয়া মানে এর তাপের জন্য এও তাপের লাভ পাওয়া। একইভাবে এ তাপ লাভ থেকে আস্তে আস্তে প্রতি কণা আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে গেল তাপটা, এইভাবে একটা মাধ্যমের মাধ্যমে এটা তাপের যে পরিবহন পদ্ধতিটা কন্ট্রাক্টেড হয়। এবার এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে তাপ পরিবাহিতা কাকে বলা, একটা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলা হয়। যদিও আমাদের পরীক্ষাতে এটা আসবে না, তবু আমরা জাস্ট জেনে রাখি যদি কোনোভাবে কোনো ঘুরিয়ে কোনো কোয়েশ্চেন করে দেয়। একটা হচ্ছে পদার্থের তাপ পরিবহনের ক্ষমতাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলা। তাহলে যতটা তাপ সে পরিবহন করতে পারে সেটাকে তার পরিবাহিতা বলা হচ্ছে, ঠিক আছে। যদিও এই পরিবাহিতাটা আমাদের মূলত আসবে ইলেকট্রিক্যাল চ্যাপ্টারে যখন পড়বো, এখানে যেমন তাপকে পরিবাহিত করছে ওখানে ইলেকট্রিককে পরিবহন করবে। তো ইলেকট্রিক চ্যাপ্টারে কিন্তু এই পরিবাহিতাঙ্ক পরিবাহিতা এগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে অতটা ইম্পর্টেন্ট নয়। তবু আমি জাস্ট একটু বলে রাখছি যদি কোনোভাবে কোনো জায়গায় টুকটাক কোনো কোয়েশ্চেন এসে যায় তবু তাহলে করতে পারো। এখানে কি বলেছেন এবার, না বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন, সাধারণত ধাতব পদার্থের তাপ পরিবহন ক্ষমতা অধাতু বা অন্যান্য পদার্থের থেকে বেশি। তাহলে এবার এখানে এটাও বলে দিতে পারে, এরকম একটা কোয়েশ্চেন হয়তো আসতে পারে, খুব সহজ সরল কোয়েশ্চেন, যে নিম্নের মধ্যে কোনটির তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। দু তিনটে ধাতুর নাম, একটা ধাতুর নাম বললো, বাকি সবকটা অধাতুর নাম বলে দিল, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর সোনা, ঠিক আছে। হয়তো সংকেত দিয়ে দিল, সোনার জন্য গোল্ড দিয়ে দিল, হ্যাঁ, আর বাকির জন্য সোডিয়াম পটাশিয়াম এগুলো দিয়ে দিল। তাহলে দেখলাম আমি সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে অধাতু আর একমাত্র ওপরটা ধাতু, তাহলে ধাতুর তাপ পরিবাহটা হচ্ছে বেশি দেন অধাতু। তাহলে এটা ডাইরেক্টলি মানে ডাইরেক্ট কোয়েশ্চেন না দিয়ে ইনডাইরেক্টলি ঘুরিয়ে দিল, এটার মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন না থাকলেও এটা, অর্থাৎ এখানে আমাদের কিন্তু এই পয়েন্টটা মনে রাখতে হবে যে বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা বিভিন্ন। সাধারণত কি হয়, ধাতব পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা অধাতু এবং অন্যান্য পদার্থ থেকে বেশি, ঠিক আছে। আচ্ছা, এই জন্য আমরা কি, এবং এর পার্থক্য আমরা কিভাবে বুঝতে পারি, না এর পার্থক্য আমরা যদি বুঝতে পারি যে আমরা জানি লোহা হচ্ছে ধাতু আর কাঠ হচ্ছে অধাতু, তাহলে একটা কাঠকে যদি উনুনের এক প্রান্তে রেখে দিই সেটা কিন্তু আমরা অনেকক্ষণ হাত ধরে রাখতে পারবো, আর যদি একটা লোহাকে রেখে দিই লোহাটাকে 10 মিনিট পরে বা 2 মিনিট পরে আমাদের ছেড়ে দিতে হবে। কারণ কি না, লোহার ওই প্রান্ত থেকে এই প্রান্তের তাপ খুব দ্রুত চলে আসবে এবং অনেক বেশি পরিমাণ তাপ নিয়ে আসবে, বহন করে আনবে, কারণ ওর পরিবহনের ক্ষমতাটা অনেক বেশি দেন অধাতু, ঠিক আছে। ওই জন্য বলেছে একটি কাঠের প্রান্ত অন্য রেখে অন্য প্রান্ত দুর্যোগ ধরে রাখা যায়, এই কথাটা বলেছে, ঠিক আছে। কিন্তু লোহার দণ্ডের এক প্রান্তে কোনো রেখে অন্য কিছু হাতে ঢোকার কাছে না, কারণ লোহা কাঠের চেয়ে সহজে তাপ পরিবহন করতে পারে, তাই লোহার তাপ পরিবহনটা কাঠের চেয়ে বেশি। এটা তো আমরা বুঝলাম কেন হলো, বুঝলাম। এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা আমি বললাম এই জাতীয় কোশ্চেন। এবার প্রশ্ন হচ্ছে ধাতুগুলো কেন বেশি পরিমাণ তাপ পরিবহন করতে পারে, বা যারা বেশি তাপ পরিবহন করতে পারে তাদেরকে বলা হচ্ছে সুপরিবাহী পদার্থ। সুপরিবাহী তাপের ক্ষেত্রে সুপরিবাহী হচ্ছে কোনগুলো ধাতুগুলো, ঠিক আছে, সুপরিবাহী এবং কুপরিবাহী, ঠিক আছে, কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। এবার কেন পারে না, এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনটা কি, ওই জন্য বলছে যেসব পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে। এবার কি বলছে না, প্রায় সব ধাতুই হচ্ছে, বেশিরভাগ ধাতুই হচ্ছে সুপরিবাহী। আর এবার এখানে আসবে কোন নিম্নের মধ্যে কোন ধাতুটির তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি। সোনা, রূপা, লোহা এসব দিয়ে দেবে, তার মধ্যে তোমাকে কিন্তু দেখাতে হবে সেটা হচ্ছে রূপা।
এখান থেকে প্রশ্নটা এটা আসতে পারে যে রূপার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। কারণ কি না, এই সমস্ত এর মধ্যে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে। আর এই মুক্ত ইলেকট্রনগুলি কি করবে, ধাতুর মধ্যে কি করবে, আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে তার মতো এলোমেলো ভাবে ঘুরে বেড়াতে পারে, যেটা আমি এইমাত্র বিভিন্ন কক্ষপথে দেখালাম। ঠিক আছে, যার ফলে কি হবে, এই মুক্ত ইলেকট্রনগুলি কি করবে, তাপের পরিবহনে অংশগ্রহণ করবে, ফলে ধাতব পদার্থগুলো বেশিরভাগ পরিমাণে কি হয় না, সুপরিবাহী হয়। আর এইদিকে যদি অধাতব পদার্থগুলো নিই, তাদের মধ্যে তাপের পরিবহন খুব কম। ঠিক আছে, এই জন্য বলছে যে সমস্ত পদার্থে তাপ পরিবহন করতে পারে না তাদের তাপের কুপরিবাহী বলে। যেমন অধাতব পদার্থ আছে কাঠ, কাগজ, কাঁচ, রাবার, তুলো এর মধ্যে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তাপ পরিবহনের ক্ষেত্রে একদম কুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা এবার একমাত্র তরল পদার্থ যেটা তাপের সুপরিবাহী সেটা কোনটা, সেটা হচ্ছে পারদ। এটা কিন্তু অনেক সময় আসে, যেহেতু ব্যতিক্রমটা বলে এটা আসে, এই জন্য বলেছে পারদ ব্যতীত সকল তরলই সাধারণভাবে তাপের কুপরিবাহী হয়। তাহলে একমাত্র তরল পদার্থ যে তাপের সুপরিবাহী সেটা হচ্ছে পারদ। ঠিক আছে, এবং গ্যাস মাত্রই হচ্ছে অত্যন্ত কুপরিবাহী, তাহলে গ্যাসও কিন্তু তাপের কুপরিবাহী। আর কি না, শূন্য স্থানের মধ্য দিয়ে তাপ পরিবহন হয় না, তাই শূন্য স্থানকেও বলা হচ্ছে আদর্শ কুপরিবাহী। এই কতগুলো পয়েন্ট আমাদের এখানে মাথায় রাখতে হবে। ওয়েল, এবার হচ্ছে তাপ পরিবাহতাঙ্ক। সংজ্ঞাটা যদি দেখি তাহলেই বুঝে যাব তাপ পরিবাহীতাঙ্কটা কি না, কোনো পদার্থের একক বেদ ও একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। সংজ্ঞাটা দেখে খুব জটিল মনে হলো, কিন্তু আমি জাস্ট এখানে একটা ছোট্ট একটা এরকম ছবির মাধ্যমে যখন বলে দিচ্ছি, দেখো তোমাদের কেমন সহজ লাগে। সেটা কিরকম না, এখানে প্রথমেই বলেছে যে কোনো পদার্থের একক বেদ। তাহলে ধরে নাও এই একটা 3D পদার্থ আছে যার বেদ হচ্ছে কত, 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একক বেদ এবং একক ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বেদ হচ্ছে 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত, 1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। এবার কি বলেছে, এবার এর দুটো প্রান্ত আছে, তার মানে যদি কোনো জিনিসের বেদ থাকে, বেদ মানে হচ্ছে যদি তার মানে মোটা হয় তার দুটো পৃষ্ঠ থাকবে, যেমন এইদিকে একটা পৃষ্ঠ আছে, ঠিক এর অপোজিট একটা পৃষ্ঠ আছে। এবার এই দুটো পৃষ্ঠের মধ্যে যদি 1 ডিগ্রির তাপমাত্রার পার্থক্য হয়, মানে এদিকে ধরো 5 ডিগ্রি, এদিকে 6 ডিগ্রি, তাহলে গেছে, তাহলে একদিকটা 5 একদিকটা 6, মানে তাপের উষ্ণতার পরীক্ষা আছে, মানে 1 ডিগ্রি তাপের পার্থক্য আছে। এবার তাপের পার্থক্য থাকলেই আমরা এতক্ষণ ধরে বললাম কি না, তাপ উচ্চতর থেকে নিম্ন দিকে আসবে, তাহলে তখন কি হবে, উচ্চ থেকে তাপ নিম্ন দিকে আসবে। এবার এই জন্য কি বলেছে না, দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে তাপের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে, এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ মানে অবশ্যই উচ্চ থেকে নিম্ন পৃষ্ঠে, যদি এ পৃষ্ঠ আর দিকটা যদি বি পৃষ্ঠ হয়, তাহলে এ পৃষ্ঠ থেকে এ পৃষ্ঠ যদি 6 ডিগ্রি হয় আর বিটা যদি 5 ডিগ্রি হয়, তাহলে এ পৃষ্ঠ থেকে ঠিক লম্বভাবে তাপ লম্বভাবে যাবে। হ্যাঁ, লম্বভাবে যাবে না, যে কোনো পথেই যেতে পারে, কিন্তু এখানে লম্বভাবে যাওয়াটাকে ডেফিনেশনে বলা হয়েছে লম্বভাবে যে পরিমাণ তাপ যাবে, এই জন্য প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলা হচ্ছে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, বা একে তাপ পরিবাহিতাই বলা হয়। তাহলে আমরা যদি বলি যে তামার তাপ পরিবাহিতাঙ্ক এত সিজিএস একক, তার মানে কি বুঝবো, তার মানে বুঝবো যে 1 সেন্টিমিটার বেধ ও 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার খণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 সেকেন্ডে 2.9 ক্যালোরি তাপ উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে প্রবাহিত হবে, এবং এটাকেই তার বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এর থেকে বেশি আমাদের এখানে আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে এইটুকুন পয়েন্ট একটু মনে রাখতে হবে, এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এবার কি, এবার এখানে এটা মনে রাখতে গেলে জাস্ট এই কে ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কে ইজ ইকুয়াল টু 0, কারণ অন্তরক পদার্থের ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 0 হবে, আর সুপরিবাহী মানে আদর্শ পরিবাহী বা সুপরিবাহীর ক্ষেত্রে কে এর মান ইনফিনিটি হবে। এইটা
এই কনসেপ্টটা করতে গেল না, এই কনসেপ্টটা এইখান থেকে এসছে। এটাকে জাস্ট যদি বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি কিরকম ব্যাপারটা। না দেখো, আমরা যে এতক্ষণ ধরে যেটা থিওরিটিক্যালি পড়লাম সেটাকে এখানে ম্যাথামেটিক্সের মাধ্যমে দেখিয়েছি। কি বলেছে না, মনে করো ডি বেদ বিশিষ্ট, তাহলে এর বেদটা কত ডি, মানে এই দুটোর মধ্যে দেখো বেদ হচ্ছে ডি, এবং ক্ষেত্রফল কত এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার পাত নেওয়া হয়েছে, এবং পাতের উভয় পাতটির দুই পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে θ2 ও θ1, একদিকে θ1, এদিকটা হচ্ছে θ2, ওদিকটা হচ্ছে θ1। কারণ অবশ্যই দুটোর মধ্যে একটা উষ্ণতার পার্থক্য থাকতে হবে, নাহলে তো তাপ যাবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে θ2টা বড়, θ2টা ছোট, তাহলে θ2 গ্রেটার দ্যান θ1। এবার কি হয়েছে, এই অবস্থা কি হবে না, পাতটির উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠ থেকে তাপ লম্বভাবে পরিবাহিত হবে, এটা আমরা জানি। এবার আমরা কি বলছি, ধরো এখান থেকে টোটাল তাপটা ওদিকে যেতে টি সময় লাগলো, বা তাহলে আমি বলতে পারি যে টি সময় কিউ পরিমাণ তাপ পরিবাহিত হলো। আমাদের সংজ্ঞাতে আছে একক সময়, সেটা আমরা নির্ণয় করব, কিন্তু আমি ধরে নিচ্ছি টি সময় কিউ পরিমাণ তাপ এই পৃষ্ঠ থেকে ও পৃষ্ঠ প্রবাহিত হলো। ঠিক আছে, তাহলে এবার এই যে পরিবাহিত তাপটা কি হলো, এটার পরিমাণ কতগুলো সূত্রের মাধ্যমে দেখা যেত। কিরকম কিরকম না, এই যে পরিমাণ তাপটা এ পৃষ্ঠ থেকে বি পৃষ্ঠ থেকে গেল, কিউ থেকে লম্বাভাবে ওদিকে গেল, এটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে না, পাতের ক্ষেত্রফল। মানে পাতের ক্ষেত্রফল যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি পরিমাণ যাবে, অর্থাৎ কিউ প্রপোর্শনাল এ। আবার কি বলছে না, এই দুটোর মধ্যে উষ্ণতার পার্থক্য যত বেশি হবে, এককের ক্ষেত্রে তো আমরা সংজ্ঞা বার করলাম, কিন্তু যদি এরকমটা হতো যে এই θ2 এর মানটা আর θ1 এর মানের মধ্যে অনেকটা পার্থক্য, যদি এককের পার্থক্য না হয়, যদি 10 ডিগ্রি 25 ডিগ্রি 50 ডিগ্রি পার্থক্য হতো, তো সেক্ষেত্রে বেশি পরিমাণ তাপ যেত। অর্থাৎ এটাও ডিপেন্ড করে তাপটা কতটা যাবে, সেটাও ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করছে ওই দুটো পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্যের উপর, তার সঙ্গে সমানুপাতিক। যত উষ্ণতার পার্থক্য বেশি হবে তত বেশি পরিমাণ তাপ ওর মধ্যে যাবে। যখন সংজ্ঞা নির্ণয় করবো তখন তো অবশ্যই আমরা বলবো একক ক্ষেত্রফলের উপর কতটা যাবে, একক সেকেন্ডের কত যাবে, একক সময় কতটা যাবে, সেটা অবশ্যই করবো। কিন্তু সবসময় তো এমন হয় না যে পদার্থটা একক হয়। যদি বড় পদার্থ হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে না, তাপটা যে পরিমাণ তাপ যাবে সেটা হচ্ছে দুটোর মধ্যে সমানুপাতিক, মানে তাপের পার্থক্যের সমানুপাতিক। তাপের পার্থক্য যত বেশি হবে তাপ বেশি পরিমাণ যাবে, এটা হচ্ছে কথা। আমি যেন বলেছি দুই পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য এ সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল, যেমন এ দেখলাম মানে ক্ষেত্রফলের উপর প্রপোর্শনাল, একইভাবে কিউ টু মাইনাস কিউ আর উপর দুটোর ক্ষেত্রফলের উপর দুটোর তাপের পার্থক্যের উপরে সমানুপাতিক। আর কিসের উপর না, পাতের যে বেদ ছিল, আমরা ডি ধরে নিয়েছিলাম পাতের বেদ, এই ডি এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ বেদ যত কম হবে তত বেশি যাবে, বেদ যত বেশি হবে তত তাপ কমে যাবে, বেদ যত কম হবে তাপ তত বেশি হবে। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কম হলে বেশি, বেশি হলে কম। এটা আমরা বুঝতেই পারছি, যত বেশি সরু হবে তত বেশি পরিমাণ তাপ যেতে পারবে, যত কম আর যত বেশি হবে তত কমে যাবে, আর যত ছোট হবে তত বেশি পরিমাণ তাপ যাবে। এই জন্য এটার সঙ্গে এরকমভাবে ব্যস্তানুপাতিক। আর কিছুর সঙ্গে সময়ের সঙ্গেও হচ্ছে সমানুপাতিক, যত বেশি সময় আমি এর মধ্যে দেবো তত বেশি পরিমাণ তাপ যাবে, অল্প সময় দিলে অল্প তাপ যাবে। তাহলে মেইনলি আমরা কি দেখলাম, এই তাপটা প্রপোর্শনাল কার সঙ্গে, এ এর সঙ্গে, আর কার সঙ্গে প্রপোর্শনাল, এটার সঙ্গে, আর কার সঙ্গে প্রপোর্শনাল, টি এর সঙ্গে, আর কার সঙ্গে ব্যস্তানুপাতিক, ডি এর সঙ্গে। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিউ ইজিক্যাল টু, এবার এখানে যদি সমানুপাতিক ছিল সেটাকে সমান করার জন্য কে এর মান নিয়ে এলাম, আর এই কেটাকে কি বলা হচ্ছে, এই কেটাকে বলা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক। এবং এই কে এর যে মান, কে এর মান যখন নির্ণয় করতে, যখনই আমরা কোনো ধ্রুবকের মান নির্ণয় করতে যাই তখন আমরা কি করেছি না, সবসময় বাকি এককগুলোর মান a1 ধরে নিয়েছি। ওই জন্য আমরা এখানে যখন সংজ্ঞাটা পড়লাম তখন কি করলাম না, তখন আমরা দেখো a এর মানটা 1 ধরে নিচ্ছি, এই θ2 আর θ1 এর মধ্যে ডিফারেন্সটা 1 ধরেছি, d এর মানটা 1 ধরেছি, t এর মানটা 1 ধরেছি, দিয়ে তখন কি দেখলাম k ইজিক্যাল টু কিউ, মানে এই পরিমাণ তাপটা হচ্ছে কিউ এর সঙ্গে সমান। কারণ এটা আমরা প্রতি জায়গাতেই দেখেছি, যখন ধ্রুবকের মান যখন ধরতে তখন সব ইউনিক ধরে নেই, তার জন্য সংজ্ঞাটা ইউনিক হয়ে যায়, এককের উপর হয়ে যায়। হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এই কিউটা, কিউ এর মান হচ্ছে এগুলোর সঙ্গে, যদি এই রাশিগুলো মনে রাখবো না, শুধুমাত্র আমি কে এর মানটার কম বেশি কখন হয় তখন জানানোর জন্য আমি জাস্ট বললাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এই কেটাকে বলা হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, আমাদের কিন্তু এটা মনে রাখার প্রয়োজন নেই। আচ্ছা, এবার কি, এবার আমরা ওই জন্য সংজ্ঞা পেয়ে গেলাম যে একক বেদ, একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং দুই পাতের মধ্যে
বিপরীত পাতের মধ্যে উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে, হ্যাঁ, পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠ লম্বভাবে প্রতি সেকেন্ডে টি এর মান 1 ধরে নিচ্ছিলাম, এখানে টি এর মান 1 ধরেছি, যে পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে তাকেও বলবে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। কারণ কিউ ইজিক্যাল টু যেহেতু কে, আর কে এর মান কিউ কখন কে এর সঙ্গে সমান হয়েছে, কিউ সমান হয়েছে যখন এইগুলো সব একক একক, ওই জন্য এককের ক্ষেত্রে পরিবাহিতাঙ্ক সংজ্ঞাটা এইভাবে আমরা পেয়েছি, যার জন্য আমরা এটা বলতে পারি। এবার এই কে এর মান যত বেশি হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কে এর মান যত বেশি, তাহলে এখানে ধরো যা কিছু আছে তার সঙ্গে কে এর মান যদি 5 হয় 6 হয়, যখন কে এর মান বাড়বে কিউ এর মান কি হবে, বাড়বে। কে এর মান যত কমবে কিউ এর মান তত কি হবে, কমবে। ওই জন্য এখানে কি রেখেছে যে কে এর মান যত বেশি হবে পদার্থ তত সুপরিবাহী হবে, এবং কে এর মান যত কম হবে পদার্থ তত কুপরিবাহী হবে। এবার আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কি হবে, তাহলে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান ইনফিনিটি ধরতে পারি, আর সবচেয়ে কে এর মান সবচেয়ে বেশি কত হতে পারে, ইনফিনিট, অসংখ্য মান হতে পারে। ওই জন্য আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান ইনফাইনাইট, এবং আদর্শ তাপ অন্তরকের ক্ষেত্রে ওটা আদর্শ পরিবাহী অন্তরক। আর কে এখানে কি বললাম না, কে এর মান যত কম হবে, কে এর মানটা যত কম হবে তাপ তত কুপরিবাহী হবে, ঠিক আছে। তাহলে কে এর মান যদি একদম আমি 0 করে দিই, ম্যাক্সিমাম ভাবে তো কে এর মান 0 হতে পারে, তার থেকে তো বেশি হতে পারে না, কম হতে পারে না। কে এর মান যদি 0 করে দিই তাহলে সেটা হচ্ছে আদর্শ তাপ, মানে আদর্শ তাপ অন্তরক পদার্থ, ঠিক আছে। কিন্তু এই বাস্তবে এমন কোনো জিনিস কে এর মান পাওয়া যায় না যেখানে কে এর মান ইনফাইনাইট বা কে এর মান 0, ঠিক আছে। ওই জন্য বলেছে কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামান্য পরিবর্তন হয়। কিরকম হয় না, উষ্ণতা বাড়লে কঠিন ও তরল পদার্থের পরিবাহিতাঙ্ক কমে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা কমে। ওই জন্য আমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এইটা, উষ্ণতা বাড়লে কঠিন ও তরল পদার্থের পরিবাহিতাঙ্ক কমে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা কম বাড়লে পরিবাহিতাঙ্ক কমে। আর এর এককটা আমাদের মনে রাখা দরকার নেই, কোনো কোনো জায়গায় হয়তো আসে যে সিরিয়াস পদ্ধতিতে পরিবাহিতাঙ্ক কে এর এককটা কি, এখান থেকে বুঝতে পারছো, এখান থেকে কে এর মান তাহলে কিউ বাই ডি, এটা এখান থেকে বুঝতে পারছো কি কি হবে। কিউ মানে কি তাপ, তাপের একক কি ক্যালোরি। ডি মানে কি, ডি মানে হচ্ছে আমরা দেখেছিলাম একটা দৈর্ঘ্য, মানে বেদ মানে দৈর্ঘ্য, তাহলে ডি মানে দৈর্ঘ্য তো সেমি। আচ্ছা, এ মানে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে সেমি স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে দুটো তাপমাত্রা, ওই দুটো উষ্ণতার পার্থক্য, মানে উষ্ণতার একক মানে কত, ডিগ্রি। আর টি মানে সেকেন্ড, তাহলে এখান থেকে একটা সেমি, এখান থেকে একটা সেমি কেটে গেল, তাহলে এখানে পেলাম কি ক্যালোরি পার, মানে ক্যালোরি বাই সেমি ডিগ্রি সেন্টিগ্রেড। ওই জন্য আমরা এর সিজিএস পদ্ধতি এটা বলতে পারি। খুব রেয়ার আমি দেখেছি কোয়েশ্চেনটা এসছে। একইভাবে এসআই পদ্ধতিতে কি বলতে পারবো, এসআই পদ্ধতিতে একইভাবে তাপের একক কি, জুল, এটার সেমির জায়গায় মিটার হয়ে যাবে, সেন্টিগ্রেডের জায়গায় কেলভিন হয়ে যাবে, আর সেকেন্ডটা সেকেন্ডই থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর অনেক সময় কে এর মাত্রাও আসতে পারে, কে এর মাত্রাটাও হচ্ছে পরিবাহিতাঙ্ক, কে এর মাত্রা কিভাবে করতে হবে, ঠিক এখানে যেমন যেমন আছে যে ক্যালোরি, এখান থেকে বার করতে পারে, তবে এটা খুব একটা আসে না, খুব একটা আসে না, বড্ড জোর এইখান থেকে এইটাই আসতে পারে, তাও খুব একটা আসতে আমি দেখি। আচ্ছা, এবার তাপ পরিবাহিতাঙ্ক শব্দে তাহলে কার বেশি হবে, নেক্সট আগে বললাম ধাতু রূপা, সেক্ষেত্রে তাপ রূপার তাপ পরিবাহিতাঙ্কের মানটাও কিন্তু অনেক সময় আসতে পারে, ঠিক আছে। আর তাপ পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে জল কিন্তু সব থেকে বেশি নিচে, তার মানে তাপ পরিবাহের ক্ষেত্রে, ঠিক আছে। তাপ ধারকত্ব না, তাপ ধারকত্ব হলে কিন্তু এর জলের মান বেশি, এক। আর তাপ পরিবাহিতাঙ্ক হলে তাপটা কত পরিবহন করতে পারে, সেক্ষেত্রে জলের মান কিন্তু অনেক কম হয়ে গেল। আর আমরা এখান থেকে কিছু করবো না। এবার চলে যাব যে তাপের ব্যাপনতা, সেটা আমাদের খুব একটা দরকার নেই, এটা তোমরা নিজেরা একটু রিড আউট করে নেবে তাহলেই হবে। এবার দেখো, বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা আমরা বিভিন্ন বিভিন্ন পাবো, তার মধ্যে আমাদের দেখে রাখতে হবে কোনটা কোনটা তাপের সুপরিবাহী, কোনটা কোনটা তাপের কুপরিবাহী, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেমন জল হচ্ছে তাপের কুপরিবাহী, কিন্তু জলের তাপগ্রাহিতা অনেক বেশি, কিন্তু জল তাপের কুপরিবাহী। জলের তাপগ্রাহিতা বেশি, জল তাপের কুপরিবাহী। তাপগ্রাহিতা মানে জল বেশিক্ষণ ধরে তাপটাকে ধরে রাখতে পারে, এবং কেন বেশিক্ষণ ধরে রাখতে পারে, যেহেতু কুপরিবাহী, ওই জন্য তাপ পরিবহন করে দিতে পারে না, মানে ওর মধ্যে যা পরিমাণ তুমি জল ঢোকাবে, সে যা পরিমাণ তাপ ঢোকাবে সেই পরিমাণ তাপ ওর মধ্যে রয়ে যাবে, বেশি বেশি পরিমাণে এক্সিস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আবার একইভাবে বলছে মোটা কাগজ তাপের কুপরিবাহী। তারপরে আছে তামা, তামা হচ্ছে তাপের উত্তম পরিবাহী বা সুপরিবাহী বলতে পারো।
এবং এই তাপের সুপরিবাহী হওয়ার ফলেই দেখবে যে আমরা যখন এই গ্যাসের স্টোভ নিই বা স্টোভের যে বার্নার বা গ্যাসের যে ওই উনুনগুলো থাকে ওর মাথায় যে ওই তার জ্বালি যেটা করি ওটা তামার তৈরি করি। তামার তৈরি হলে তাতে কি ফেসিলিটি হয়, তামার তৈরি ফেসিলিটি তার শিকাটা ভালো করে যায়, চারদিকে ভাবে চালিয়ে যায়। কেন চালিয়ে যায় না, যেহেতু তামাটা তাপের সুপরিবাহী তার জন্য ওটা এই আগুনটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায়, যার জন্য বেশি পরিমাণ আমাদের হিট উৎপন্ন করতে পারে। তাই এবং সেটার কারণই হচ্ছে তামা সুপরিবাহী বলে এই জিনিসটা করা হয়েছে। এখান থেকে তোমরা এইগুলো জাস্ট একটু পড়ে নেবে, এমন কিছু ব্যাপার নেই। তাপের সুপরিবাহী কেন, তার ফলে কি সুবিধা হয়, এবং এই যেখানে বলেছে যে সুপরিবাহী জ্বালাটি শিকার তাপ গ্রহণ করে চারিদিকে দ্রুত ছড়িয়ে দেয়, ফলে এই এই সমস্ত সুবিধাগুলো আছে। আচ্ছা, আর একটা কি আছে, পারদ হচ্ছে তাপের পরিবাহী আর জল হচ্ছে তাপের নিম্ন পরিবাহী। একটু আগেই বললাম জল কুপরিবাহী বা একদম খুব পরিবাহিতা খুব কম হয়। এর ফলে স্বরূপ কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে, সেটা ওখানে বলা আছে, জাস্ট রিড আউট করলেই হবে। এবং তারা একটা পরীক্ষা দিয়েছে। একইভাবে বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী, বায়ুর মাধ্যমে দিয়েও তাপের কুপরিবাহী। এবং বায়ু তাপের কুপরিবাহীর ফলে কি কি সুবিধা হয়, অনেক সুবিধা হয়। এবং খড়ের ঘরে যদি আমরা থাকি তাহলে আমাদের কেন বেশি পরিমাণ ঠান্ডা লাগে, কারণ সেখানে তাপ ঢুকতে পারে না, কারণ কি খড়ের মধ্যে বায়ু থাকে এবং বায়ুটা হচ্ছে তাপের কুপরিবাহী। এরকম কিছু কিছু আমাদের সুপরিবাহী কুপরিবাহীর ফলে কিছু কিছু ঘটনাকে এখানে প্রশ্ন অনেক সময় তুলে দেয় হলো। আচ্ছা, আর একটা আছে কি না, এখানে একটা হচ্ছে টেডডির হাতলে একটা বেদ কেন জড়ানো থাকে, কারণ ওটা হচ্ছে ওই যে বেদ যেটা জড়ানো থাকে সেটা হচ্ছে কুপরিবাহী। একইভাবে বরফকে যদি কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় তাহলে সহজে গলে যায়, কিন্তু এমনি গলে যায়। কারণ কি না, কাঠের গুঁড়োর মধ্যে রাখলে কাঠটা এমনিতেই কুপরিবাহী, আবার যদি কাঠের গুঁড়োর মধ্যে রাখা হয় তাহলে কি হবে, তার ফাঁকের মধ্যে বায়ু থাকে, সেটাও তাপের কুপরিবাহী। তাই জন্য কি হবে, বেশি পরিমাণ তাপ ও থেকে আদান প্রদান হতে পারে না, ফলে কি হয়, ওটা বরফ গলে না। এবার একইভাবে যে খড়ের চালের কথা বললাম, খড়ের চালে গ্রীষ্মকাল ঠান্ডা থাকে, তার কারণ এটা একইভাবে। গ্রীষ্মকালে বাইরে থেকে সূর্যের তাপ খড়ের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে পারে না, কারণ কি না, এখানে ছাউনির ফাঁকে প্রচুর বায়ু থাকে এবং বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। একইভাবে একইভাবে শীতকালে একটি কাঠের চেয়ার মানে কাঠের চেয়ার থেকে লোহার চেয়ার স্পর্শ করলে বেশি ঠান্ডা লাগে, কারণ কি লোহাটা বেশি সুপরিবাহী। তাহলে লোহা যদি বেশি সুপরিবাহী তাহলে শীতকালে কি হয়, শীতকালে ওই লোহাটার তাপমাত্রা আর তোমার শরীরের তাপমাত্রার মধ্যে লোহার তাপমাত্রাটা হচ্ছে কিন্তু বেশি কম দুটোর মধ্যে। আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দিই তো সুবিধা হবে। ধরো এটা একটা কাঠের চেয়ার, এটা কাঠের, আর এটা হচ্ছে লোহার চেয়ার। এবার তুমি এটাতেও টাচ করলে আবার এটাতেও টাচ করলে, যেহেতু যেহেতু ধরো যদি এবার ধরে নাও আমার এখন শীতকাল, আমার টেম্পারেচার 12°C আমার টেম্পারেচার, তাহলে নিশ্চয়ই এটাও 12° থাকবে, এটাও 12° থাকবে, এটাও 12°, এটাও 12°। এমন তো নয় যে 12° টেম্পারেচার মানে এইটা হয়ে গেল 5° হয়ে গেছে আর এটা আমার এটা 12° আছে, এমন তো না, দুটোই 12°। দুটোই যদি তাপ সমান হয় তাহলে আমি এতেও হাত দিচ্ছি আবার এতেও আমি হাত দিচ্ছি, আমার এটাকে বেশি ঠান্ডা লাগছে অথচ এটাকে কম ঠান্ডা লাগছে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে যখন তুমি কাঠের এই অংশটায় হাত দিলে আর তোমার শরীরের উষ্ণতা কি আছে, তোমার শরীরের উষ্ণতা কিন্তু কখনোই তোমার শরীরের মধ্যে যেহেতু বিভিন্ন জৈবিক প্রক্রিয়াগুলো চলে, তোমার শরীরের উষ্ণতা যেটা থাকার মানে ওই 98°, 98° ফারেনহাইট, যেটা নিয়ার অ্যাবাউট এই 40°-র কাছাকাছি থাকে। 98° ফারেনহাইট থাকে না, মানে আমরা যখন তাপমাত্রা মাপি আমাদের থাকে 98, আমার স্বাভাবিক দেশের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98° ফারেনহাইট। 98° ফারেনহাইট মানে হচ্ছে 40°C। এটা আমাদের শরীরে সবসময় থাকে 40 বা 38° এরকম সেলসিয়াস, আমাদের শরীরে সবসময় কি থাকে, উত্তপ্ত থাকে। তাহলে তোমার শরীর এখন হচ্ছে 40°C আছে, আর এটা এখন 12° আছে। তাহলে অবভিয়াসলি কি হবে, তোমার শরীর থেকে তাপ এখানে যাবে, ঠিক আছে। তোমার শরীর থেকে যখন তাপ বেরিয়ে যাবে, তোমার শরীর থেকে যদি তাপ বেরিয়ে যায় কোনোভাবে, তাহলে কি হবে, তোমার শরীরে ঠান্ডা ফিলিং আসবে না গরম ফিলিং আসবে, অবশ্যই ঠান্ডা ফিলিং আসবে। তোমার যেহেতু তোমার শরীর থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, ঠান্ডা ফিলিং আসবে। এবার কাঠ হচ্ছে তাপের কুপরিবাহী, তার ফলে কি হবে,
তারপরে তুমি যে অংশটা টাচ করছো শুধু সেই অংশেই সামান্য অংশ থেকে একটু সামান্য পরিমাণ তাপ কি হলো এখান থেকে তোমার শরীরের মধ্যে আদান প্রদান করলো। তুমি তাহলে একটুখানি ঠান্ডা হওয়ার পরে জিনিসটা গরম হয়ে গেল, বেশ খুব সামান্য হলো। হোয়ারএজ লোহা হচ্ছে তাপের সুপরিবাহী, তার ফলে তুমি এইটুকুন জায়গাতে যদি হাত দাও তাহলেও ওর এই সমস্ত অংশ থেকেই তাপ কিন্তু এখান দিয়ে আস্তে আস্তে ও কি চেষ্টা করবে না, ওর এই যে 12 ডিগ্রি ছিল সেটার সঙ্গে আর তোমার যে 40 ডিগ্রি ছিল এই দুটোর মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করবে। তার ফলে কি হবে, তোমার শরীর থেকে দ্রুত পরিমাণে তাপ পরিচালন হতে থাকবে বা দ্রুত তোমার থেকে শরীর থেকে তাপ নির্গত হতে থাকবে, তার ফলে তোমার শরীরে বেশি পরিমাণ তাপ অনুভূত হবে। হোয়ারএজ কাঠ যেহেতু তাপের কুপরিবাহী, তাই জন্য তোমার শরীর থেকে অতটা পরিমাণ বেশি তাপ যাবে না, শুধু এই সামান্য এই অংশটাকে যেটুকু তুমি টাচ করেছো সেখানকার যে তাপমাত্রা সেটার সঙ্গে একটু আদান প্রদান হয়ে যাবে, বাকি অংশ থেকে তাপ অতটা দ্রুত আনতে পারবে না যেটা লোহা করতে পারে। তার জন্য আমাদের দুটো উষ্ণতা একই থাকা সত্ত্বেও আমাদের কিন্তু লোহার থেকে বেশি তাপ অনুভূত হয়, এই কারণে এই জাতীয় ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের এখানে থাকবে।